জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমরা যেসব অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী আছো, তোমাদের আজকে জিএস ক্লাস করাবো, অর্থাৎ পদার্থবিদ্যার উপরে পুরো ম্যারাথন ক্লাস করাবো। এই ভিডিওর মাধ্যমে পুরো তোমরা পদার্থবিদ্যার সমস্ত কিছু যা প্রশ্ন আসে অগ্নিবীরে সব এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? দেখো, আর বেশি দিন সময় নেই এক্সামের, আর 16-17 দিন মতন বাকি রয়েছে। এই কটা দিন অন্তত তোমরা সিরিয়াস মনে পড়ো, আর এই কটা দিন আমি যা যা ক্লাস আপলোড করব, সত্যি বলছি ভাই, সব কটা করবে। তুমি শুধু এক্সামে ফলাফল পাবে আমার প্রত্যেকটা ক্লাস ওষুধের থেকে বেশি কার্যকরী হবে। আর একটা জিনিস বলবো, যেহেতু ম্যারাথন ক্লাস, একটু লম্বা ক্লাস হবে এবং একটা ভিডিওর মাধ্যমে পুরো পদার্থবিদ্যা আমাকে শেষ করতে হবে এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। বারবার বলছি, আবারও বলবো। তাই তোমরা কি করবে, তোমরা এগুলো পারলে একটু খাতায় লিখে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে, আর না হলে আমি আমার টেলিগ্রামে পিডিএফ কিন্তু দিয়ে দেবো। ওকে? আরেকটা জিনিস, ক্লাস শুরু করার পূর্বেই আমি বলবো যে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে ওষুধ তিতে হলেও খেতে হয়। তোমাদের বোরিং ফিল হতে পারে, ভালো নাও লাগতে পারে পড়া, তাই না? কিন্তু তোমাদের কি করতে হবে, পড়তে হবে। কেন পড়তে হবে? আর 16-17 দিন পর তোমাদের পরীক্ষা। কারণ তোমাদেরকে চাকরি করতে গেলে, পাস করতে গেলে কিন্তু তোমাদের এই নোটস কিন্তু পড়তে হবে। আর 100% ভাই, এই নোটস থেকে প্রশ্ন আসবেই আসবে সায়েন্সের, তুমি দেখে নিও। তো সায়েন্স আজকে যদি এটা করিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি সায়েন্সের। ঠিক আছে? আর জীবন বিজ্ঞানের এক একটা দু একটা টপিক আছে, সেটা আমি তোমাদেরকে পরে করিয়ে দেবো। তারপরে আমি জিকের কিছু, যেমন হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জনগণনা, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু আমি আপলোড করব। এবং তোমাদের যে ম্যাথের ক্লাস বাকি আছে সেটাও আমি করিয়ে দেবো। দেখো, আজকে বিভিন্ন যে পরিমাপক যন্ত্র রয়েছে। আরেকটা কথা বলি, তোমরা যদি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, পিডিএফটা সংগ্রহ করতে চাও, পুরো ক্লাসটার পিডিএফ তোমরা টেলিগ্রামেই পাবে। সঙ্গে সঙ্গে আমি এখন পিডিএফ দিই না, আমি 48 ঘন্টার মধ্যে আমি পিডিএফ ঠিক আপলোড করে দেবো। দেখো, ভর। প্রথমে হচ্ছে পরিমাপক যন্ত্র, মানে কী কী যন্ত্রের সাহায্যে কী কী পরিমাপ করি, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পাবে। যেমন ভর আমাদের কিসে মাপি আমরা? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। তোমাকে প্রশ্ন এভাবে করবে যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, সেখানে অপশন দিবে ভর, ভার, উচ্চতা, বাতাস, এরকম অপশন দিবে। কিংবা বলবে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্বারা ভর পরিমাপ করা হয়, তখন কিন্তু বিভিন্ন রকম অপশন দিবে। সাধারণ তুলাযন্ত্র হোক, স্প্রিং তুলাযন্ত্র হোক, অ্যানোমিটার হোক, চারটে অপশন থাকবে, যার মধ্যে কিন্তু সাধারণ তুলাযন্ত্রের উত্তর হবে। প্রথমত প্রশ্নের আইডিয়াটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো দেখো, আমাদের ভর কিন্তু মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। ভার মাপা হয়, বা ভারকে যেটাকে আমরা ওজন বলি, ওয়েট বলি আমরা, সেটা মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। ঝাড়া মুখস্থ করবে সব। উচ্চতা মাপা হয় অল্টিমিটারের সাহায্যে। আমরা কী মাপি? উচ্চতা মেপে থাকি। আমাদের যে বাতাস বা ঝড়, সেই ঝড়ের গতি বা বাতাসের গতি কিসের সাহায্যে মাপি? আমরা অ্যানিমোমিটারের সাহায্যে কিন্তু পরিমাপ করে থাকি। ওকে? আপেক্ষিক গুরুত্ব কিসের সাহায্যে মাপি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে হাইড্রোমিটার। এই জায়গাটা একটু গুলিয়ে ফেলবে না। আপেক্ষিক গুরুত্ব আর আপেক্ষিক আর্দ্রতা, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আপেক্ষিক গুরুত্ব বললে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মেপে থাকি, আর আপেক্ষিক আর্দ্রতা বললে হাইগ্রোমিটার। এই হাইড্রো আর হাইগ্রোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না। ওকে? আর্দ্রতা যেটা, সেটাই কিন্তু হাইগ্রো। ঠিক আছে? আর যেটা গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, সেটা হাইড্রো। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ। এক কথায় বলতে গেলে তাপ কিসের সাহায্যে মাপি? আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপকে পরিমাপ করে থাকি। ওকে? তারপরে হচ্ছে উষ্ণতা কিসের সাহায্যে মাপি? থার্মোমিটারের সাহায্যে। আচ্ছা, তোমরা মাঝে মাঝে আমাকে কমেন্ট করো যে দাদা তুমি ক্লাসগুলো কিসের জন্য করাচ্ছ, কাদের জন্য? দেখো, এই ক্লাসটা সবার জন্য। এখানে দেখো নিচে আমি দিয়ে রেখেছি যে এখানে জিডি, ট্রেডসম্যান, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল, ওমেন মিলিটারি পুলিশ, এই ক্লাসগুলো সবার জন্যই আমি তৈরি করা। ঠিক আছে? পার্টিকুলার কোনো জিডি কনস্টেবল বা ট্রেডসম্যানের জন্য নয়, সবার জন্য। তুমি যদি একজন অগ্নিবীর আর্মির প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি ক্লাসটা দেখতে পারো। উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপি আমরা? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে মাপি। সব ঝাড়া মুখস্থ করবে। ভূমিকম্প খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখবে পরীক্ষায় প্রশ্ন চলেও আসতে পারে। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে আমরা ভূমিকম্পের তীব্রতা মেপে থাকি। ওকে? শব্দের প্রাবল্য আমরা মেপে থাকি অডিওমিটার। অডিও মানে তো তোমরা তো মোবাইলে তো অডিও শোনো না, অডিও মানে গান, সেই গান মানে তো শব্দ, সেই শব্দটা কী হচ্ছে? অডিওমিটার যন্ত্রের সাহায্যে আমরা শব্দের প্রাবল্য আমরা পরিমাপ করে থাকি। বিভব প্রভেদের সাহায্যে কী পরিমাপ করে থাকি দেখে নাও। বিভব প্রভেদ বললে অবশ্যই ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে আমরা বিভব প্রভেদ পরিমাপ করে থাকি। রক্তচাপ, অর্থাৎ ওই যে আমরা ব্লাড প্রেশার বলি না, রক্তচাপ, ব্লাড প্রেশার আমাদের শরীরে হাই কম, এই আমরা শব্দগুলো সচরাচর আমরা শুনে থাকি। তো সেই ব্লাড প্রেশার স্ফিগমো ম্যানোমিটার, নামটা একটু বড় হলেও কিন্তু মুখস্থ করতে হবে, আমার সাথে সাথে উচ্চারণ করবে। স্ফিগমো ম্যানোমিটার, সেটা হচ্ছে রক্তচাপ মাপা হয় স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। উচ্চতা, উচ্চতা বলছি, উচ্চ উষ্ণতা, মানে তুমি একটু আগে পেলে উষ্ণতা তো থার্মোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, কিন্তু উচ্চতা একবারে হাই টেম্পারেচার, যেখানে একবারে বিরাট উষ্ণতা, সেটা মাপা হয় পাইরোমিটার সাহায্যে। মনে রাখবে কি? দেখো, অধিক উষ্ণতা হলে পুড়ে যাবে মানুষ, তাই না? পুড়ে দিয়ে পাইরোমিটার, এভাবে মনে রাখবে। ওকে? তারপরে
বায়ুমণ্ডলীয় চাপ কিসের মাপে মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এই ব্যারোমিটার যন্ত্রকে আবিষ্কার করেছিল টেরিসলি। টেরিসলি কিন্তু ব্যারোমিটার যন্ত্র আবিষ্কার করেছিল এবং তাকেই কিন্তু কি বলা হয়, যে বায়ুমণ্ডলীয় মানে অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলীয় যে চাপ সেটা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় এবং আবিষ্কর্তা বললে টেরিসলি হয়ে যাবে। তারপরে কোষের তড়িৎচালক বল। কোষের তড়িৎচালক বলকে আবিষ্কার মানে কোষের যে তড়িৎচালক বল সেটা আবিষ্কার করেছেন পোটেনসিওমিটার, মানে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করে থাকি, আবিষ্কার তো নয়, সরি এক্সট্রিমলি সরি, মানে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করে থাকি, পোটেনসিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করে থাকি। তারপরে যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করা হয় সোনোমিটার, ঠিক আছে। শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বললে অবশ্যই সেটা সোনোমিটার উত্তর হবে। যদি বলে সময়, যদি আমাদের টাইম পরিমাপ, আমাদের টাইমের মাপার জন্য কিন্তু মেশিন রয়েছে বা যন্ত্র রয়েছে যেটা হচ্ছে ক্রোনোমিটার, ওকে, এটার সাহায্যে কিন্তু আমরা সময়গুলো পরিমাপ করি। দুধের বিশুদ্ধতা, আমাদের যে দুধ রয়েছে না, সেই দুধের বিশুদ্ধতা, দুধটা কতটা খাঁটি বা কতটা ডুপ্লিকেট, বা এই যে দুধের বিশুদ্ধতা মাপার জন্য আমরা ল্যাক্টোমিটার আমরা যন্ত্রের সাহায্যে কিন্তু মেপে থাকি, ওকে, ল্যাক্টোমিটার যন্ত্র ইউজ করে থাকি। দেখো তোমাদের বিভিন্ন পরিমাপটা শেষ হয়ে গেল, তোমাদের একবারে পুরো পদার্থবিদ্যা শেষ করব একবারে, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলোই ভালো করে পড়ে যাও, দেখবে এখান থেকে কমন পাবে। বেশি আমি কোশ্চেন অ্যাড করে নিই, কারণ এখন এই অল্প কদিনে তোমার এখন গাদা গাদা পড়ার তোমার মাথায় সময় নাই। তুমি স্মার্ট স্টাডি করে যাও, তুমি দেখবে অবশ্যই পরীক্ষা ভালো হবে। তারপরে দেখো কার্য ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারটা থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলোই ভরেছি, যেগুলো আসবে, ঠিক আছে। যেমন হচ্ছে কার্যের একক কী, কার্যের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর্গ এবং এসআই পদ্ধতিতে জুল, এটা হচ্ছে কার্যের একক, অবশ্যই ইম্পর্টেন্ট। তারপরে কার্য একটা স্কেলার রাশি, অবশ্যই এটাও ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কার্য ক্ষমতা শক্তি এই তিনখানাই স্কেলার রাশি, ওকে। কার্য কার্য কি স্কেলার রাশি, ক্ষমতা কি স্কেলার রাশি, শক্তি কি অবশ্যই স্কেলার রাশি। তোমাকে এই পোর্শনটা দিতেই পারে, মানে এই পোর্শনটা বলতে গেলে এই যে সূত্রটা দেখছো এটা দিতে পারে, যে তোমাকে এই কার্য সমান সমান বল ইন্টু সরণ, তোমাকে বলবে যে কার্য পরীক্ষায় থাকতে পারে কার্য সমান সমান অপশান ওয়ানে থাকবে বল ইন্টু ত্বরণ কিংবা অন্যান্য বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ঘুরে থাকতে পারে, কিন্তু তোমাকে সঠিকটা জানতে হবে। এখানে সঠিকটা কি, কার্য সমান সমান হচ্ছে বল ইন্টু সরণকে আমরা বলে থাকি, অর্থাৎ বল এবং সরণের গুণিতকটাই হচ্ছে আমার কার্য, ওকে। তারপরে ক্ষমতা পরিমাপের ব্যবহারিক একক কী, আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতা পরিমাপের ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার। মনে রাখবে 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট, খুব ইম্পর্টেন্ট, এটা যদিও অলরেডি পরীক্ষা এসেছে যে 1 হর্স পাওয়ার সমান সমান কত, 1 হর্স পাওয়ার সমান সমান হচ্ছে 746 ওয়াট। আরেকটা বলে দিচ্ছি, শক্তি আমাদের একটা স্কেলার রাশি, আমি যদিও বলে দিয়েছিলাম কার্য ক্ষমতা শক্তি সবকটাই কিন্তু স্কেলার রাশির উদাহরণ। তো দেখো কত অল্প কটার কোশ্চেনের মধ্যে কার্য ক্ষমতা শক্তি শেষ হয়ে গেল, অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসবে না, যে প্রশ্নগুলো আসার মতন আমি সেগুলোই কিন্তু তোমাদের ভরেছি, একটাও এক্সট্রা নোট কিন্তু আমি তোমাদেরকে ভরে নিই, ওকে। তারপরে তারপরে হচ্ছে কোথায় স্থিতি ও গতিশক্তি থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে তোমাকে প্রথমত যে সংজ্ঞাটা জানতে হবে, স্মরণ কাকে বলে, তোমাকে প্রশ্ন অবশ্যই পরীক্ষা আসতে পারে যে গতিশীল বস্তুর একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে স্মরণ বলি। অর্থাৎ আমি বোঝাতে পারছি না, আমি তোমাকে বলছি ধরো তোমার এটা বাড়ি, এটা হচ্ছে তোমার বাড়ি, সাপোজ এটা বাড়ি, এই বাড়ি থেকে তোমার এটা হচ্ছে স্কুল, এটা বড় একটা স্কুল ধরে নাও, মেবি একটা ধরে নাও এটা স্কুল। বাড়ি থেকে স্কুলে আমি বললাম যে তুমি বাড়ি থেকে সোজা স্কুলে যাবে, বা সোজা যাও বা যেখানে যাও আমি দেখে লাভ নাই, আমি বললাম তুমি স্কুলে যাবে, তুমি নিশ্চয়ই তোমার রাস্তা দেখা গেল দুখানা রাস্তা আছে, একটা সোজাসুজি স্কুলে যাওয়ার রাস্তা আছে, একটা ঘুরিয়ে পেঁচিয়ে দূর দিয়ে রাস্তা আছে, কিন্তু রাস্তা কিন্তু সে স্কুলেই যাচ্ছে। অর্থাৎ এখানে বলতে চাইছে গতিশীল বস্তুর একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন হবে, অর্থাৎ নির্দিষ্ট স্থানটা আমাকে এখানে কি, স্কুল হচ্ছে নির্দিষ্ট স্থান, সেটা আমি ঘুরে ঘুরে যাই বা আমি সোজাসুজি যাই, আমার মেন গন্তব্যস্থলে পৌঁছানো নিয়ে কথা, এটা হচ্ছে আমার স্মরণ, ওকে। তাহলে স্মরণ একটা সবসময় কি ভেক্টর রাশি, কেন ভেক্টর রাশি, ভেক্টর রাশি স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি তাদেরকে বলবো যার মান এবং অভিমুখ দুটোই আছে, তাকে বলবো আমরা ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কাকে বলবো, যার শুধুমাত্র আমার মানে মান অভিমুখ নেই, যার মান এবং অভিমুখ নেই তাকে আমরা কি বলি, তাকে আমরা স্কেলার রাশি বলে থাকি, তাই না। তো দেখো এখানে ভেক্টর রাশির স্মরণ কেন ভেক্টর রাশি হলো, দেখো কারণ এর মান নেই, অবশ্যই স্মরণ তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাচ্ছ, তাহলে স্মরণের একক কী হবে, নিশ্চয়ই মিটার বা সেকেন্ড, এগুলো হচ্ছে স্মরণের একটা একক। আর নিশ্চয়ই একটা নির্দিষ্ট দিকে যাচ্ছ, তাহলে মান ও দিক দুটোই রয়েছে, তাই কিন্তু স্মরণ আমাদের কি একটা ভেক্টর রাশি। তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশির উদাহরণ, এগুলোও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ওকে। তারপরে যে কোনো বস্তু যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তু দ্রুতি বলে। এবার তোমাকে দ্রুতি কী জিনিস বুঝতে হবে, ধরে নাও আমি একই এক্সাম্পল দিয়ে বোঝাবো, তুমি বাড়ি থেকে স্কুলে যাবে, এবার তুমি বলো, আমি প্রথমটাই বলেছিলাম যে তুমি স্কুলে যাও,
ঠিক আছে, তোমাকে ফিক্স পয়েন্ট করে দিলাম যে তুমি স্কুলে গিয়ে পৌঁছাবে, একটা স্মরণ দিয়ে দিলাম যে তোমাকে মানে ফিক্স পয়েন্ট দিয়ে দিলাম। এবার দ্রুতি কি বলছে, দ্রুতি বলছে যে তুমি স্কুল থেকে বাড়ি থেকে স্কুলেই যাবে, অবশ্যই যাবে, কিন্তু আমি একটা সময় দিয়ে দিলাম এখানে, কি একটা একক একটা সময়ের দূরত্ব আমি টাইম দিয়ে দিলাম। টাইমটা ধরুন আমি 10 মিনিট টাইম দিয়ে দিলাম, আমি বললাম 10 মিনিটের মধ্যে তোমাকে স্কুলে পৌঁছাতে হবে। তাহলে দেখা গেলো তুমি একটা সাইকেলে চড়েছো, সাইকেলে চড়ে তুমি স্কুলে পৌঁছাবে। তাহলে তুমি দেখো সাইকেল কখনো তুমি ধীরে চালাবে, আবার কখনো স্লো চালাবে, তাই না? অর্থাৎ তো কখনো আবার সামনে যদি রাস্তা খারাপ থাকে সেখানে স্লো করতে হবে, রাস্তা ভালো থাকলে তুমি জোরে চালাবে। আমি জোরে আসতে, রাস্তা খারাপ থাকুক বা ভালো থাকুক আমার দেখে লাভ নাই। আমি 10 মিনিট সময় দিয়েছি, তোমাকে 10 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে আমাকে আমাকে কী করতে হবে, একটা নির্দিষ্ট সময়ে আমাকে রাস্তাটাকে অতিক্রম করতে হবে। সেটা হচ্ছে আমার দ্রুতি। আশা করছি দ্রুতি স্মরণ খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। অবশ্যই দ্রুতি একটা স্কেলার রাশি, ওকে, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। তারপরে নিউটন, তোমাকে এখানে প্রশ্ন বলবে যে এই এনকে আমাদের নিউটন বলবো, 1 নিউটন সমান সমান 10⁵, এটা মাথায় 5 হবে, 10-এর মাথায় 5 হবে, 10⁻⁴ মাথা, এটাকে আমরা ডাইন বলে থাকি। অ্যাকচুয়ালি এটা ইংরেজিতে লিখেছি, তোমরা একটু বাংলায় লিখে নিবে যে 1 নিউটন, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। ওকে, 10⁵ ডাইন। পরীক্ষার প্রশ্ন আসতেই পারে যে 1 নিউটন সমান সমান কত, সেখানে 10⁴ থাকবে, 10⁻³ থাকবে, 10⁻10 থাকবে, কিন্তু সঠিক উত্তর হবে 10⁵। ওকে, 10⁻⁴ কথাটা বুঝতে পারছো, 10⁻⁴, কারণ 10-এর উপরে পাওয়ার অবস্থায় রয়েছে 5, তাই বলছি 10⁻⁵। ওকে, এই জিনিসগুলো। আচ্ছা, এখানে তোমাকে বলবে যে বল সমান সমান কি, বল সমান সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ওকে, তো অনেক সময় ইংরেজিতেও থাকতে পারে, যে পি সমান সমান এম ইন্টু এফ থাকতেও পারে, যে এম মনে হচ্ছে মাস, তাই হচ্ছে এম মনে হচ্ছে মাস ভর, তো এই ইংলিশ দিয়েও তোমাকে থাকতে পারে। ওকে, তারপরে তারপর হচ্ছে যে কি জাড্য, জাড্য বলের সংজ্ঞা সম্বন্ধে নিউটনের প্রথম গতিসূত্রের ধারণা থেকে পাওয়া যায়। তোমাকে প্রশ্ন বলবে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়, তোমাকে অপশান বিভিন্ন রকম দিবে, সেখানে কি কি হবে, অবশ্যই হবে জাড্য উত্তর হবে। কী হবে, জাড্য উত্তর হবে, এবং বলের সংজ্ঞা, এই দুটো কিন্তু উত্তর হয়ে যাবে। এবার জাড্য কী জিনিস স্যার, তোমরা প্রশ্ন আমাকে করতেই পারো যে স্যার জাড্য কী জিনিস। জাড্য হচ্ছে, ধরে নাও তুমি দেখবে, এটা কখনো ফিল করেছো কি জানি না, তুমি দেখবে যে যখন তুমি কোনো বাসের মধ্যে বসে থাকবে, দেখবে তুমি যেই তোমার বাসটা দেখা গেলো দাঁড়িয়ে রয়েছে, আর পাশের দেখবে যে বাসটা, সেটা দেখা গেলো একটা রানিং অবস্থায় থাকে, তো তোমার মনে হবে সেই বাসটার দিকে তুমি যদি একভাবে তাকিয়ে থাকো, তাহলে মনে হবে যে তোমার বাসটা চলতে শুরু করেছে, কিন্তু আলটিমেটলি তোমার বাস চলছে না, তোমার বাস একই জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কিংবা তুমি দেখবে, আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, দেখবে একটা গাড়ি ধরে নাও 70 কিলোমিটার স্পিডে ছুটছে, একটা একটা সেম স্পিডে, হঠাৎ করে ব্রেক মারলে তুমি দেখবে সামনের দিকে ঝুঁকে পড়বে, কারণ গাড়ির সাথে তোমার শরীরটা কি মুভমেন্ট, একটা গতি অবস্থায় ছিল, যখনই সেটাকে ব্রেক মারলো সেখানে আমার জাড্যের পরিবর্তন হলো, এটা সামনের দিকে ঝুঁকে পড়ছি, এগুলো হচ্ছে জাড্য। ওকে, তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্য এবং বলের সংজ্ঞা, এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে থাকি, তো এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে স্যার। ওকে, তারপরে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলেছে আমরা দেখব, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ, তাহলে প্রথমটায় বলের সংজ্ঞা পেলাম, দ্বিতীয়টায় বলের পরিমাপ এবং ভরবেগের ধারণা কিন্তু জানতে পাই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে বলবে যে বলের পরিমাপ নিউটনের কোন সূত্র থেকে জানা যায়, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে অপশন দিবে, বা বলবে ভরবেগের ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায়, এভাবে প্রশ্ন করবে। কিংবা বলবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানতে পারি আমরা, এইভাবেও প্রশ্ন করতে পারি। তারপরে তৃতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্রটা কি আমি এখানে লিখে দিয়েছি, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো স্যার এই যে পুরো এইটা তৃতীয় গতিসূত্রটা ঝাড়া মুখস্থ করতে হবে, তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যেমন আমি উদাহরণ দিয়ে লিখেছি রকেট উৎক্ষেপণ, বন্দুক থেকে গুলি ছোড়া। আচ্ছা, এটা কী রকম প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বলতে গেলে, আচ্ছা বিপরীত প্রতিক্রিয়া বলতে গেলে কি বলো তো, তুমি ধরে একটা বল হাতে নিয়ে একটা তুমি ধরো কোনো দেওয়ালের মধ্যে মারলে, বলটা দেখবে আবার সঠাৎ করে তোমার হাতে ফিরে আসলো, বা যেখানে মানে ব্যাক করে তো আসছে, মানে তার একটা প্রতিক্রিয়া তো আছে, মানে বলটাকে মারলাম যে গতিশক্তিতে, সেই গতিশক্তিতে ফিরে এলো। তুমি জাস্ট একটা ফিল, তুমি বন্দুকে গুলি চালাবে, দেখবে সাপোজ তুমি ফিল করো যে গুলি চালাচ্ছ, একটা রাইফেল নিয়ে গুলি চালাচ্ছ, যখন দেখবে রাইফেলের গুলিটা যখন প্রেস করবে, তখন দেখবে তোমাকে একটা পিছনে, গুলিটা যখন সামনে বেরিয়ে চলে যাবে, তোমাকে পিছনের দিকে ধাকে ফেলে দিবে, মানে তোমাকে পিছনের দিকে ধাকে পুরোপুরি তো ফেলে না, একটু পিছনের দিকে আমাকে ঠেলে দেয়।
কেন দেয়? কারণ প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই না? বিপরীত প্রতিক্রিয়া বলতে গেলে বিপরীত একটা কাজ রয়েছে। আমার প্রথম কাজ, গুলিটা বেরিয়ে গেল, গুলিটা যখনই বেরোলো তখনই আমাকে বিপরীত দিকে ঠেললো, অর্থাৎ আমার দিকে ঠেলে দিল, তাই না? তো এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। তারপরে নিউটনের মহাকর্ষ সূত্র। এবার তোমাকে বলতে পারে যে মহাকর্ষ সূত্র কার? অবশ্যই সেটাও কিন্তু নিউটনের। ওকে, তারপরে গ্রহ উপগ্রহ সংক্রান্ত, এগুলো গ্রহ উপগ্রহ নিয়ে কি আলোচনা করেছে? অবশ্যই এইগুলো সব কেপলার আলোচনা করেছে। ওকে, তোমাকে যদি বলে গ্রহ উপগ্রহ নিয়ে বা গ্রহ উপগ্রহের নিয়ে চর্চা বা গ্রহ উপগ্রহের সূত্র কে আবিষ্কার করেছে? অবশ্যই কেপলার আবিষ্কার করেছে। ওকে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। তোমাদের যদি একটা স্লটে ক্লাসটা করতে অসুবিধা হয়, দেখা গেলো ক্লাসটা তো লম্বা ক্লাস হবে আমি বুঝতে পারছি, তো কী করবে, তোমরা রেস্ট নিয়ে ক্লাসটা করবে, কিন্তু অবশ্যই ক্লাস করবে, কারণ বুঝতেই পারছো ওষুধ দিতে হলেও খেতে হবে। সুতরাং ক্লাসটা তোমার বোরিং ফিল লাগলেও, তোমার মন না বসলেও তোমাকে ক্লাস করতে হবেই হবে। এই কারণেই করতে হবে, কারণ তোমার সামনে পরীক্ষা, তোমাকে পাস করতে হবে, চাকরি পেতে হবে। দেখো লিভার, স্বপ্রাস্থান লিভার থেকে প্রশ্ন আসবে ভাই। ওকে, কী কী প্রশ্ন আসার সম্ভাবনা থাকে? লিভার থেকে তোমাকে ডাইরেক্ট বলবে, একটা উদাহরণ দিবে, দিয়ে বলবে যে এটা কোন শ্রেণীর লিভার। ঠিক আছে, সাপোজ আমি তোমাকে বোঝাচ্ছি, বলবে কাঁচি, কাঁচি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এভাবে অপশন থাকবে। কিংবা বলবে যে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কোনটি? এভাবেও প্রশ্ন থাকতে পারে। তাহলে এই জিনিসটা, প্রথম শ্রেণীর লিভার জিনিসটা বোঝানোর আগে আমি তোমাকে এগুলো তো, এবার তুমি বলে স্যার আপনি কী লিখেছেন স্যার, এত জিনিস আমাদের কি থোড়ি না মনে রাখা সম্ভব, আপনি কত এক্সাম্পল দিয়ে রেখেছেন, তাহলে এগুলোকে তো মনে রাখা সম্ভব না। তাহলে এগুলোকে মনে রাখা সম্ভব না, কিন্তু এগুলোকে বোঝা সম্ভব। তুমি যদি এই জিনিসগুলোকে বুঝতে পারো, ফিল করতে পারো, তাহলে তুমি আশেপাশে যে জিনিসটাই দেখবে সেই জিনিসটাই তুমি বলে দিতে পারবে যে এইটা এই শ্রেণীর লিভার। তাহলে সেই জিনিসটা আমি তোমাদেরকে এবার বোঝাবো, কি করে বুঝবে যে কোনটা কোন শ্রেণীর লিভার। তোমার এত প্রশ্ন বা এত কোশ্চেন বা এত টপিক মুখস্থ করার দরকার নেই, তুমি দেখে প্রশ্ন আসলে তুমি মাথায় ফিল করে উত্তর করে আসতে পারবে। তো সেই জিনিসটা বোঝাবো। ধরে নাও হচ্ছে আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি কাঁচি, একটু জুম করে দেখাচ্ছি যে এখানে কাঁচি। দেখো তোমার প্রথম শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য, তোমাকে একটা, প্রত্যেক মানুষের একটা নিজের যেমন ক্যারেক্টার থাকে, কেউ ভালো হয় কেউ খারাপ হয়, কারো চোখ বড় কারো চোখ ছোট, তাই এই সব দেখে তো মানুষগুলোকে বলি যে এই তার চেহারাটা দেখতে এরকম। তেমনি আমার প্রত্যেকটা লিভারের একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলোকে তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি সহজেই বলে দিতে পারবে কী শ্রেণীর লিভার। যেমন প্রথম শ্রেণীর লিভারে দেখো এই জায়গাটায় পিন কাটা দিয়ে একটা আটকানো রয়েছে না, কাঁচের মিডিল পয়েন্টটা দেখো, একটু লক্ষ্য করো। কাঁচের যদি মিডিল পয়েন্টটা যদি না থাকে তাহলে কাঁচের কি কোনো মূল্য থাকবে? থাকবে না। তুমি সেটাকে কাঁচি বলে ঘোষণাই করবে না, তাই না? সেটাকে কাঁচি বলে ঘোষণাই করবে না। তাহলে এই জায়গাটাতে আমরা নিশ্চয়ই কাঁচি দ্বারা আটকে রয়েছি। যেই জায়গাটা আটকে রয়েছে সেটাকে বলবো আলম্ব বিন্দু। স্যার কি বলবো? আলম্ব বিন্দু। ওকে, আলম্ব বিন্দু। এবার তুমি দেখবে এই যে কাঁচির এই দিকে তো তুমি নিশ্চয়ই হাত দিয়ে প্রেস করছো, চাপ দিচ্ছ, তাহলে এটা কি আমার, এটা এই জায়গাটা আমি কি করছি স্যার? বল প্রয়োগ করছি। এই দুটো দিকে আমি বল মানে শক্তি প্রয়োগ করছি, তাই না? আরেক দিকে ধরুন না এখানে কিছু একটা কাটছো, কোনো একটা জিনিস কাটছো, তার মানে এই জিনিসটা আমার কী করছে? লোড নিচ্ছে। লোড নেওয়া মানে এদিকটা আমার ভার, হ্যাঁ, এদিকটা কোনো কিছু ভার আমার সহ্য করছে, অ্যাকচুয়ালি আমার লোড নিচ্ছে। সেটা কি চাই, যে কোনো কিছুই হোক না কেন, সেটা দেখে লাভ নাই। তাহলে আমার কাঁচি কোন শ্রেণীর লিভার? তাহলে প্রথম শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য বা প্রথম শ্রেণীর লিভার তুমি দেখে চিনবে কী করে? যখন দেখবে আলম্ব বিন্দু মিডিলে থাকছে, অর্থাৎ যেইটা জিনিস দ্বারা আটকে রয়েছে। ওকে, এবং বল এক ধারে, অর্থাৎ তো এক ধারে রয়েছে বল, একদিকে রয়েছে ভার, অর্থাৎ বল এবং ভারের মিডিল পয়েন্টে যখন আলম্ব বিন্দু থাকবে সেগুলো সব প্রথম শ্রেণীর লিভার উদাহরণ। এবার তুমি বুঝে গেছো। এবার তুমি যে কোনো একটা দিয়ে তুমি বলতে পারো, যেমন এখানে টিবল, এই যেখানে টিবল, তোমরা প্রত্যেকে জানো আমি টিবলটা একেও বুঝাচ্ছি। আমি সাপোজ ধরো এটা একটা টিবল, যদিও আমি ছবি আঁকতে ভালো পারি না, কিন্তু তবুও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা অবশ্যই করব। টিবলেকে যা হোক হয়েছে একটু আমাকে একটু ক্ষমা করে দিও, ছবি সেভাবে আমি আঁকতে পারি না। ধরুন টিবলের এটা হ্যান্ডেল, তাহলে এই যে টিবলটা, আর এটা ধরো টিবলের টিবলের বাটি ছাড়া তো জল উঠবে না, তো ধরে নাও এটা টিবলের বাটি। তাহলে এই টিবলটার মধ্যে আলম্ব বিন্দুটা কোন জায়গায় বলো তো? ও আটকে কোন জায়গায়, ধরে কোন জায়গায় রেখেছে? তোমরা বলবে স্যার এই পোর্শনটায় ধরে রেখেছে। দেখো এই যে পোর্শনটা এঁকেছি না, তাহলে এই জায়গাটা টিবলটাকে কিন্তু আটকে ধরে রাখা আছে। তাহলে আলম্ব বিন্দু, এটা আমার আলম্ব বিন্দু, আর এইখানে তো আমি চাপ দিচ্ছি অর্থাৎ বল প্রয়োগ করছি, আর এইদিকে জল তোলার কাজ করছে অর্থাৎ ভারের কাজ করছে, অর্থাৎ বল এবং ভারের মিডিল পয়েন্টে আলম্ব বিন্দু। তাহলে আমাদের যে নলকূপ, অ্যাকচুয়ালি টিবল তো বলবো না আমরা পরীক্ষার ভাষায়, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা পরীক্ষার ভাষায় আমরা টিবলকে বলবো তুলাদণ্ড। ওকে,
তুলাদণ্ড, কাঁচি, তাহলে দেখো কাঁচি, ঢেকি, শাবল, বেলচা, কোদাল, সারাশি, নলকূপের নলকূপের হাতল বলবো টিবলকে, নলকূপের হাতল, পেরেক তোলার যন্ত্র, এগুলো সব প্রথম শ্রেণীর লোহার। ঠিক আছে, তুমি জাস্ট ফিল করবে। দেখো এখানে তুমি আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করো। এই যে প্লাসটা রয়েছে, এগুলোকে আমরা প্লাস বলি, কিন্তু এটাকে আমরা অ্যাকচুয়ালি মানে কী বলি, এগুলোকে আমরা প্লাস বা ওই যে তারপরে কারেন্টের যারা কাজ করে এগুলোকে কি যাই হোক কিছু একটা বলে, আমার জানা নেই। তো সাপোজ ওটাকে আমি একটা সারাশি ভেবে নিই না কেন, সারাশিও কিন্তু অনেকটা দেখতে এরকম, দেখবে গ্রামে গঞ্জে যারা নারকেল হয়, নারকেল ওই সারাশি দিয়ে কিন্তু ছাড়ানোর চেষ্টা করে। তো দেখবে সারাশির এইখানটায় পিন কাটাটা দিয়ে কী করেছে, আটকে রাখা আছে, তাই না? এখানে আটকে রাখা আছে, এদিকে চাপ প্রয়োগ করছি, এদিকে ভার দিচ্ছি, তাহলে এটা আমার সারাশি কোন শ্রেণীর লিভার হয়ে যাবে? অবশ্যই প্রথম শ্রেণীর লিভার হয়ে যাবে। তাহলে প্রথম শ্রেণীর লিভার আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা দ্বিতীয় শ্রেণীর লিভারটা বুঝবো, হ্যাঁ, এবং খুব ভালোভাবে বুঝবে। তুমি যদি বুঝে যেতে পারো তাহলে কিন্তু তুমি প্রশ্ন উত্তর করে দেবে। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারটা বুঝবো, এক্সাম্পল দিয়ে বুঝবো। দেখো দ্বিতীয় শ্রেণী, তুমি প্রথম শ্রেণীর লিভারে কী পেলে, যে আলম্ব বিন্দুটা মিডিলে পেলে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুটা মিডিলে পাবে না। যেমন আমি এই একটা এক্সাম্পল দিয়ে বুঝবো, যেমন হচ্ছে যেমন আমি একটা যে কোনো একটা, আচ্ছা যে এই জাতিটা নিয়েও, এগুলোকে আমরা কী বলি, জাতি বলি। জাতি তো প্রত্যেকে চিনো, আগে ঘরে ঘরে যাদের ঠাকুমা রয়েছে বা ঠাকুরদা রয়েছে বাড়িতে, তোমরা এগুলো ভালো জানবে, যে ঠাকুমা ঠাকুরদা যারা আগে ওই পান খেত, সুপারি খেত, তারা কি করতো, এই জাতি সুপারি, জাতি মানে জাতিটা কী কাজে ব্যবহার করি, সুপারি কাটার জন্য ব্যবহার করি। তো দেখো এই জাতিটার একবারে আলম্ব বিন্দু যেটা, অর্থাৎ যেটা আটকে রেখেছি সেটা শেষ মাথায় রয়েছে। তাহলে মানে তুমি প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য কি, আলম্ব বিন্দুটা শেষ মাথায় রয়েছে, মানে শেষের দিকে রয়েছে, তাই না? শেষ মানে সেটা আমার হাতের দিকেও থাকতে পারে আলম্ব বিন্দুটা, তাই না? হাতের দিকেই থাকুক বা যেদিকেই থাকুক, মানে অ্যাকচুয়ালি শেষের দিকে থাকছে। আলম্ব বিন্দুটা কোথায় আছে স্যার? শেষের দিকে, ওকে। আর দেখো তুমি বল প্রয়োগ করছো এই জায়গায়, তুমি এইখানটায় করছো বল প্রয়োগ করছো, আর ভার দিচ্ছ কোথায়? সাপোজ ধরুন এখানটাতে আমি আমার সুপারিটা রাখা আছে, এখানটাতে কাটবো, সুপারিটাকে এখানটায় কাটবো, তার মানে এটা আমার ভারের কাজ করছে। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য কি, আলম্ব বিন্দু একবারে মাথায় থাকবে, তারপরে আর একদিকে বল থাকবে, অর্থাৎ আলম্ব বিন্দু এবং বলের মাঝখানে যদি ভার থাকে তাহলে সেটা আমার দ্বিতীয় শ্রেণীর লিভার। বা এরকমভাবে তোমাকে মনে রাখার দরকার নেই, জাস্ট তুমি ইমেজটাকে ফিল করবে যে আমার কোথায় আলম্ব বিন্দু হচ্ছে। তুমি না এই বল আর ভারও তুমি যদি না জানো তাও তুমি করে আসতে পারবে, তুমি শুধু আলম্ব বিন্দুটাকে টার্গেট করে আসতে পারবে, কারণ আলম্ব বিন্দু আমি বের করে দিলাম মানেই আমার লিভার বেরিয়ে গেল। যেমন দেখো এখানে আমি একটা দিয়ে রেখেছি, এই যে আরও একটা ছবি দিয়ে রেখেছি, এটাকে কি নাম বলে আমি যদি এখন বলে গেছি, হাত গাড়ি, মানে হাত গাড়ি, এগুলোকে হাত গাড়ি। এদিকে তো হাত দিয়ে আমরা ধরে নাও গাড়ি চালাচ্ছি, এর আলম্ব বিন্দুটা কোথায়? স্যার এই যে চাকা, এই চাকাটা না থাকলে কি এটা চলবে বা এটা কি কোনো থাকবে, এর কোনো মূল্য? এটাই আলম্ব বিন্দু, অর্থাৎ চাকা দ্বারা এই জিনিসটা এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, যাতায়াত করছে, ধরে রেখেছি আর কি। তাহলে এইটা আলম্ব বিন্দুটা শেষ প্রান্তে একটা মাথার দিকে রয়েছে না, আর এই জায়গাটা আমরা ভার দিয়েছি, এই জায়গাটা আমরা ভার দিয়েছি, আর এই হাতের কাছে, হ্যান্ডেলের কাছে আমরা বল প্রয়োগ করেছি, অর্থাৎ একদিকে আলম্ব বিন্দু, তারপরে ভার, তারপরে বল, এগুলো সব দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারগুলো কী কী বলেছে একটু দেখে নাও। বলেছে নৌকার দ্বার, অবশ্যই এই যে নৌকার দ্বার দিয়েও বুঝিয়ে দিচ্ছি আমি, নৌকার দ্বারে তুমি কি করছো, আলম্ব বিন্দু কোথায়? নৌকার দ্বারের আলম্ব বিন্দু তুমি যেইখানে ধরছো হাতের কাছে সেটাই আলম্ব বিন্দু, এবং সেখানে একটু দূরে এসে বল প্রয়োগ করছো, বলটা ধরছে এবং একদিকে ভার রয়েছে, তাই না? তো এগুলো একটু 19-20 হলেও কিন্তু সিমিলারিটি রয়েছে। হাত গাড়ি, পাঞ্চ করার যন্ত্র, জাতি, ছিপি খোলার চাবি, এগুলো সব দ্বিতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষের হাত, আর হচ্ছে মাছ ধরার ছিপ, তারপর হচ্ছে ক্রেন, তারপর হচ্ছে মুখের চোয়াল, তারপর হচ্ছে আরেকটা সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা এখানে হয়তো দেয়নি, তো যাই হোক। তো এগুলো মানে সবথেকে বেশি পরীক্ষায় রিপিট হয়, মানুষের হাতটা রিপিট হয়, আর মাছ ধরার যে ছিপ, এই দুটো খুব রিপিট হয়, ক্রেনগুলো রিপিট হয়, হাতা, চিমটা এগুলো জাস্ট একটু দেখে রাখবে। মুখের চোয়াল এখানে একটু কমা চিহ্ন হতো, তারপরে সাইকেলের যে পাদানি, বাক্সের ঢাকনা, পাউরুটি কাটা ছুরি, এগুলো সব তৃতীয় শ্রেণীর লিভার। অবশ্যই বোঝাবো, তৃতীয় শ্রেণীর লিভারও বোঝাবো। তৃতীয় শ্রেণীর লিভারটা কি, মানুষের হাত দিয়ে প্রথমে আমরা বুঝি যে তৃতীয় শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু কোন জায়গায়। দেখো তোমার এটা হাত সাপোজ তুমি দেখতে পাচ্ছ যে আমি একটা ছবি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, এটা হাত। এই যে হাতটা রয়েছে না, এই যে হাতের যেই জায়গাটায় আমি গোল করলাম, অর্থাৎ এই যে হাতের এই জায়গাটাতে তো জয়েন্ট আছে না স্যার, এটা জয়েন্ট রয়েছে এক জায়গায়, অর্থাৎ এটা আমি যুক্ত করেছি। আমি যদি এইখানে যদি এই হাতটা যদি এইখানে আমার জয়েন্ট যদি যুক্ত হয়ে যদি এই জায়গায় না থাকতো তাহলে হাত কি থাকতো, খুলে আপনি খসে পড়ে যেত, তাই না? তাহলে আমার নিশ্চয়ই এই ছবিটা দিয়ে বুঝবে,
এই ছবিটা দিয়ে বোঝার চেষ্টা করবে, এই ছবিটা দিয়ে ভালো করে বুঝবে, বা এটা দিয়েও বুঝতে পারো, এটা দিয়ে অত ভালো বুঝতে পারবে না। আগে এটা দিয়ে বোঝো। প্রথমে দেখো এখানে হাড়গুলো দেখতে পাচ্ছ, এবং এই হাড় এখানে শেষ হয়েছে, এখানে আবার এখান থেকে নতুন হাড় সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে হাড়, প্রথমে এই যে জয়েন্ট, এই জয়েন্টটা হচ্ছে আমার কি আলম্ব বিন্দু। অর্থাৎ এটার কি আলম্ব বিন্দুটা আমার একদিকে থাকছে, আর বল প্রয়োগ করছি মাথায়। দেখো একবারে হাতের কোনো কিছু আমরা তালুতে কোনো কিছু নিলাম, অর্থাৎ এই জায়গাটায় কী করলাম, বল প্রয়োগ করলাম, আর আলম্ব বিন্দু এক জায়গায়, তাই না? আর মিডিলে কী দিচ্ছি, ভার দিচ্ছি, অর্থাৎ এফোর্ট দিচ্ছি, শক্তি দিচ্ছি, অর্থাৎ ভার দিচ্ছি। অর্থাৎ আলম্ব বিন্দুর বলের মিডিল পয়েন্টে যদি ভার থাকে, সেটা আমার তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তাছাড়া তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক আছে? আশা করছি। দেখো হাত এখানে তুমি দেখে বুঝতে পারছো, একদিকে বল প্রয়োগ করছি, এইখানে করে আমাদের হাত রয়েছে। তুমি যদি মাছ ধরার ছিপ, মাছ ধরার ছিপটাকে তুমি যদি নিয়ে নাও, আমি কেমন করে হয় যাই হোক আমি বুঝতে পারছি না, মাছ ধরার ছিপ আঁকার চেষ্টা করছি, ধরুন এটা মাছ ধরার ছিপ। ওই যে আমরা গ্রামে গঞ্জে যে মাছ ধরার ছিপ ইউজ করি, তুমি সেগুলোও নিতে পারো, না নেওয়ার সেগুলোকে নিলে হচ্ছে না। যেগুলো তুমি দেখবে একটু অ্যাডভান্স টাইপের যে মাছ ধরা ছিপ সমুদ্রে যারা ধরে, যেগুলো অ্যাকচুয়ালি কিনে পাওয়া যায় ভালো ভালো মাছ ধরা ছিপগুলো, তো সেটাই ভালো বুঝতে পারবে। দেখবে এই জায়গাতেতে না, দেখবে একটা ঘোরানোর সুতো টাইপের, একটা ঘোরানোর দেখবে এরকম টাইপের থাকে, যে এখানে তারপরে ঘুরিয়ে গেলে সুতোটা, ধরে না এদিকে সুতো রয়েছে, মাছ কোনো মাছ এখানে পড়েছে, তাহলে মাছটা যেখানে পড়েছে এটা এখানে আমার কি বল প্রয়োগ করছি, আর বল প্রয়োগ করছি। আর এখানে কি আলম্ব বিন্দু, এই আলম্ব বিন্দু বলতে গেলে তুমি এখানটায় দেখবে আমি কি করে বোঝাবো, মাছ ধরার ছিপটা থাকলে হয়তো ভালো হতো। তো দেখবে এখানে সুতো থাকে অনেকটা, সেই সুতোটা ঘোরাতে থাকলে সুতোটা আস্তে আস্তে ছোটো হয়ে চলে আসে, তারপরে মাছটা আমরা ধরে ফেলি, তাই না? আর বল প্রয়োগ করছে ঠিক এই জায়গাটায় আমাদের শক্তিটা অ্যাকচুয়ালি প্রয়োজন হচ্ছে, লাগছে। তুমি মাছ ধরার ছিপটা ট্রাই করেও দেখে নিতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো তৃতীয় শ্রেণীর লিভারে আমরা কোনগুলো পড়বো? আমি বলে দিলাম মানুষের হাত, তারপরে হচ্ছে মাছ ধরার ছিপ, মুখের তারপরে হচ্ছে ক্রেন পড়বে, ঠিক আছে? তো তারপরে এগুলো বাকিগুলো দেখে রাখবে, হাত চিমটা, হাতা, এই জিনিসগুলো ধরে দেখে রাখবে, ওকে? তারপরে বয়েলের সূত্র, ওকে? দেখো তোমাদের এই যে দুটো শব্দ দিয়ে গেছি, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, দেখবে পরীক্ষায় রিপিট হবে। রিপিট বলতে গেলে দেখবে আসবে একবারে ভাই। এই বয়েলের সূত্র আর চার্লসের সূত্রের মধ্যে একটা প্রশ্ন তুমি পরীক্ষায় দেখতে পেয়েই যাবে, কারণ প্রত্যেকটা শিফটের মধ্যে দেবে কারো না কারো শিফটে এটা কমন প্রশ্ন থাকবে। তোমাকে কি করতে হবে, ডাইরেক্ট তোমাকে সূত্রটা মুখস্থই করে ফেলতে হবে। তোমাকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে, তোমাকে পুরো ঘটনাটাকে বলবে, দিয়ে বলবে এটা নিম্নলিখিতগুলির মধ্যে এটি কার সূত্র। তোমাকে বলবে এক্সট্রিমলি সরি, তোমাকে এভাবে বলবে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এটি কার সূত্র। তোমাকে অপশান থাকবে বয়েল, চার্লস, তারপরে তোমার আরও যেসব হয় আরও বিভিন্ন রকম সায়েন্টিস্ট তুমি ভরে দাও না কেন, তো এইভাবে তোমাকে প্রশ্ন থাকবে। তো মনে রাখবে, তুমি যখন এই বয়েলের সূত্র পড়তে যাবে, বয়েলের সূত্রে সবসময় আমাদের উষ্ণতাটাই স্থির থাকে। এটা তোমার এত কিছু পড়ার দরকার নেই তোমাকে। বয়েলের সূত্রে তুমি শুধু একটা জিনিস মনে রাখবে, উষ্ণতা সেটা আমার স্থির থাকে, আর চার্লসের সূত্রে চাপটা স্থির থাকে। স্থির চাপে, দেখো কথাটা বুঝতে পারছো? তাহলে কতটা সিম্পল হয়ে গেল পড়াটা আমার। বয়েলের যখন আমি পড়বো তখন সেখানে উষ্ণতাটাকে স্থির পড়বো, আর চার্লসের আমি চাপটাকে স্থির পড়বো আমি। তাহলে দেখো এখানে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন, অর্থাৎ সাপোজ আমি বললাম এই একটা বাক্স বললাম, এই বাক্সটা একটা টেম্পারেচার আছে, উষ্ণতা আছে, এবং এইগুলোর মধ্যে মলিকিউলগুলো ধরুন ছুটে ছুটে বেড়াচ্ছে, এবং এই যে গ্যাসের আয়তন, এই গ্যাসটা আয়তন মানে পাত্রটা যতটা বড়, এই গ্যাসের আয়তন, অর্থাৎ এখানে ধরুন সাপোজ গ্যাস দ্বারা পূর্ণ রয়েছে, এবং সেই গ্যাসটার একটা চাপও তো রয়েছে। একটা বাক্সের মধ্যে যদি গ্যাস ভরে রাখে, একটা চাপ তো, চাপের সঙ্গে যে ব্যস্তানুপাতে আমাদের যে থাকে, সেটাই হচ্ছে আমার বয়েলের সূত্র। চার্লসের সূত্র কোনটা? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়। ও হয় ব্যস্তানুপাতে আর এ হয় সমানুপাতে। এটাই হচ্ছে এদের দুজনার সূত্রের একটু পার্থক্য। তো ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে, দেখবে প্রশ্ন কিন্তু পরীক্ষায় রিপিট হবে। আচ্ছা, এবার শব্দ থেকে, মানে আলো নয় শব্দ, শব্দ থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের অগ্নিবীরে আসার মতন বা আসতে পারে, সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে, মানে এই যে পুরো এখন এগুলো সব ডিসকাশন করে দেবো। দেখো, আর অবশ্যই বলছি ভাই, তোমরা যারা চ্যানেলে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা এরকম ক্লাস যতদিন না পরীক্ষা হচ্ছে তোমরা পেতে থাকবে। আর পরীক্ষার সময় প্রত্যেকটা হলে হলে গিয়ে কোশ্চেন আমি কালেকশন করে তারপর তো সেখানে আবার রিভিউ তোমরা সেগুলোও পাবে। প্লাস তুমি এখানে ডিফেন্সের তুমি A to Z গাইড পাবে। তুমি এর থেকে আর ওয়েস্ট বেঙ্গলের সেরা চ্যানেল আর কেউ হতে পারে না, যারা যুক্ত রয়েছে এই ফ্যামিলির সাথে তারাই জানে। দেখো, শব্দ শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না।
তাই না? তোমরা একটা নর্মাল জিনিস ভাবো, শব্দ কি কোনোদিনও শূন্য মাধ্যমে যেতে পারে? যেতে পারবে না। তুমি ফাঁকা জায়গায় বোম ফাটাও, কত দূর যাবে? 100 মিটার যাক, 200 মিটার যাক আওয়াজ, তার তো বেশি যাবে না, তাই না? তো শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না, ঠিক আছে? অর্থাৎ শব্দের বেগ, তাহলে যদি শব্দ যদি শূন্য মাধ্যমে যেতে না পারে, তাহলে শব্দের বেগ কোথায় হবে? অবশ্যই শব্দের বেগ সবথেকে কঠিন মাধ্যমে বেশি হবে। অর্থাৎ যেখানে কঠিন থাকবে সেখানে শব্দের বেগ বেশি হবে। ফর এক্সাম্পল, সাপোজ আমরা এই যে ধরো না কোনো এক জায়গায় বোম ফাটলো, আমরা আওয়াজটা কেন ফিল করি? কারণ আওয়াজটা তীব্র আওয়াজ কেন ফিল করে থাকি? ঠিক আছে, কারণ আমাদের আশেপাশে বাড়িঘর থাকে, গাছপালা থাকে, বিভিন্ন রকম কোনো প্রকৃতির মধ্যে কোনো না কোনো জিনিস দেখবে রাখা আছে, তাহলে সেগুলো তো একটা কঠিন মাধ্যম, কঠিন জিনিস, তাহলে সেইখানে সেখানে কি ধাক্কা মারছে, তারপরে আমরা আওয়াজটা ফিল করছি বিরাট পরিমাণে। কিন্তু ওটাই আবার ফাঁকায় গিয়ে করুক, তুমি আওয়াজটা অতটা ফিল করতে পারবে না। অবশ্যই পার্থক্য আছে কিন্তু, হ্যাঁ। তারপরে শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শব্দ এক প্রকার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ফাঁকা হল ঘরে কথা বললে যে গম গম শব্দ হয়, দেখবে কোনোদিনও ফাঁকা হল ঘরে কথা বলেছো কি জানি না, দেখবে একটা হল ঘরে কথা বলবে, আওয়াজটা দেখবে 2-3 বার রিপিট হচ্ছে, হ্যাঁ, দেখবে চেঁচাবে, আওয়াজটা দেখবে আবার 2-3 বার রিপিট হচ্ছে। তো এই যে জিনিসটাকে আমরাকে শব্দের অনুরমণ বলে থাকি স্যার। কি বলে থাকি? অনুরণম, অনুরণম বলে থাকি আমরা। তো তারপরে কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে আমাদের ম্যাক সংখ্যা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাক সংখ্যা কাকে বলে? যে বস্তুর বেগ, দেখো একটা বস্তু, সাপোজ ধরে নাও, বস্তু কি ধরে নিবে তুমি? সাপোজ ধরে নাও না, তুমি যে পেনটা এখন হয়তো তুমি আমার, এখন হয়তো নিশ্চয়ই তুমি মোবাইল ফোন দিয়ে ক্লাস দেখছো, তোমার মোবাইলটা একটা বস্তু। তাহলে তোমার মোবাইলটা ধরো না তুমি ছুঁড়ে ফেললে, তাহলে মোবাইলটা ছুঁড়ে ফেললে তোমার তো মোবাইলে একটা গতি রয়েছে, এবং মোবাইলটা ছুঁড়ে ফেলার সময় একটা স করে দেবে, একটা শব্দ হবে। মোবাইলটা একটা ছুঁড়ে যখন ফেলবে না, একটা স করে শব্দ হবে। অর্থাৎ মোবাইলটাও আমার একটা ছুটে গেল, এবং ছুটে যখন গেল তার সাথে সাথে একটা শব্দও তৈরি হলো। অর্থাৎ বস্তুর বেগ এবং শব্দের যে বেগের অনুপাতকে আমরা ম্যাক সংখ্যা বলে থাকি স্যার। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। তারপরে আলো। আলো থেকে আমরা কী কী পড়ব? খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ব। যে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কী জিনিস প্রথমে আমরা দেখে নেই। যে দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাওয়া কিন্তু কাছের বস্তুকে অস্পষ্ট দেখতে পাওয়া, তাকে বলা হচ্ছে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। অর্থাৎ এগুলো এক একটা রোগ, যারা চশমা পরে, যারা চশমা ইউজ করে, তারা এগুলো ভালো বলতে পারবে। ওকে, তো এগুলো হচ্ছে তুমি দূরের জিনিস তো দেখতে পাচ্ছ না, দেখবে না অনেকের চোখের প্রবলেম থাকে যে দূরে কিছু দেখতে পায় না, কিন্তু দেখবে আবার কাছে সব দেখতে পায়। হ্যাঁ, দূরে দেখতে পায় না। আবার এমনও লোক রয়েছে, কাছে তো দেখতে পায় না, আবার দূরে দেখতে পায়। আছে, চোখের বিভিন্ন রকম প্রবলেম ডিফেক্ট রয়েছে। তো দীর্ঘদৃষ্টি কোনটা বা হাইপারমেট্রোপিয়া, অনেক সময় এই ইংরেজি টার্মটাই বেশি দেয়। হাইপারমেট্রোপিয়ার কোনটা? দূরের বস্তুকে তুমি স্পষ্ট দেখছো, বাট কাছের বস্তুকে কিন্তু স্পষ্ট দেখতে পাও না, হ্যাঁ, তুমি অস্পষ্ট দেখছো, সেটাই হচ্ছে আমার কি হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি। এর উদাহরণ কি? তো এর উদাহরণে আমি এক্সাম্পল দিয়ে, ইএক্স কথার অর্থ হচ্ছে এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ। তো এটা হচ্ছে আমরা এই ধরনের ব্যক্তিদেরকে কী ধরনের চশমা দিয়ে থাকি? তো উদাহরণ হচ্ছে উত্তল লেন্স দিয়ে থাকবি। উত্তল লেন্স দেখবে ওই আতস কাচ, চিনো আতস কাচ? ওই আতস কাচে দেখবে মোটা ধবা একটা লেন্স লাগানো থাকে না? তো আতস কাচে দেখবে, অর্থাৎ তুমি দেখবে আতস কাচ নিয়ে দেখবে, হ্যাঁ, কোনো বইয়ের মধ্যে দেখবে কোনো অক্ষরগুলোকে দেখবে তোমার বড় বড় লাগছে। অর্থাৎ কি করলাম, আতস কাজটার কাজটা কি হলো? অর্থাৎ জিনিসগুলো ছোট ছিল, সেটাকে বড় করে আমাকে দেখাচ্ছে। তেমনি যারা দূরে দেখতে পায় না, তার জন্য কি করছে চশমার সাহায্যে, যে দূরের জিনিসগুলোকে বড় বড় করে আমার চোখে একবারে কাছে এনে দিচ্ছে, তাই না? এটা হচ্ছে উত্তল লেন্স। তাহলে আমার তোমাকে প্রশ্ন করবে যে হাইপার মেট্রোপিয়াতে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে হস্র দৃষ্টি মানে কাছের দৃষ্টি, মানে ওকে, মানে কম দৃষ্টি। বা মায়োপিয়া কি? কাছের বস্তুকে তো স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরের বস্তুকে আবার অস্পষ্ট দেখতে পায়। এরকমও রয়েছে, তাদেরকে আমরা মানে মায়োপিয়া বা হস্র দৃষ্টি বলি। এখানে আবার কী লেন্স ব্যবহার করি? এখানে আমরা অবতল লেন্স ব্যবহার করে থাকি। ওকে, এখানে আমরা কি ব্যবহার করে থাকি? অবতল লেন্স ব্যবহার করে থাকি। খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা দেখবে সিনেমা দেখে গেছো, কোনো সিনেমা হলে যদি সিনেমা দেখতে যাও, তো দেখবে প্রজেক্টার যেটা লাগানো থাকে না, সেই প্রজেক্টারে কী ধরনের লেন্স লাগানো থাকে, অনেক সময় থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে আমাদের কী ধরনের লেন্স থাকে সিনেমা হলে? অবশ্যই মনে রাখবে উত্তল লেন্স। ওকে, সেটা আমাকে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে উত্তল লেন্স। তাহলে আমার এখান থেকে কতগুলো প্রশ্ন কভার হলো। তারপরে দেখো যে আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ। তোমাকে আলো বলতেই পারে আলো কী ধরনের তরঙ্গ, তোমাকে তখন বলতে হবে তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ। অর্থাৎ আলো হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক, ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে,
আলোর বেগ সব থেকে বেশি কোথায় হবে বলো? এবার বলো তুমি, শব্দের বেগ তো আমার শূন্য মাধ্যমে যেতে পারে না, কিন্তু আলোর বেগ আবার শূন্য মাধ্যমে হবে। কারণ তুমি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো না কোনো একটা আলো তুমি জ্বালিয়েছো, আলো একটা জ্বলছে, তুমি যদি একটা কাপড় দিয়ে দাও, অর্থাৎ গার্ড করে দিলাম, কাপড় দিয়ে দিলাম, তাহলে কি আলোটা আমার গার্ড হয়ে গেল নিশ্চয়ই, এবং কাপড়ের গার্ডের ওই পাশে কিছুটা আলো আসবে, কিছুটা আলো তো আসবে হালকা হালকা, কিন্তু যেই পরিমাণে আসার কথা ছিল সেই পরিমাণে আসবে না, অর্থাৎ গার্ড হয়ে গেল। তাহলে আমার কি, যদি ওই জায়গায় কাপড়টা না থাকতো, পুরো স্থানটা শূন্য থাকতো, তাহলে আলোটা আমার কাছে স্পষ্ট আসতো, আমি আরও ভালো বুঝতে পারতাম। তাহলে আলোর বেগ সব থেকে কোথায় বেশি হবে? অবশ্যই শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে ইংরেজিতে ভ্যাকাম বলে থাকি, ওকে। তারপরে হীরের সংকট কোণ কতটা? হীরের সংকট কোণ হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট, 24.4 ডিগ্রি। 24.4 ডিগ্রি হচ্ছে হীরের সংকট কোণের মান, ওকে। তারপরে তোমাকে প্রশ্ন আসবে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটা সময় লাগে? তুমি বলবে স্যার 8.3 মিনিট সময় লাগে, 8.3 মিনিট সময় লেগে যায় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আমাদের। আমরা যে সকালবেলায় সূর্য দেখি, সেই সূর্য আলোটা আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে যায় 8 মিনিট 3 সেকেন্ড, সরি 8.3 মিনিট, অর্থাৎ 8.3 মিনিটের কাছাকাছি সময় লেগে যায়। তারপরে আচ্ছা কোথায় গেল, ঠিক আছে। তারপর হচ্ছে লেন্সের ক্ষমতার একক, খুবই গুরুত্বপূর্ণ। লেন্সের ক্ষমতার যে একক সেটা হচ্ছে ডায়োপ্টার। কি? ডায়োপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক, বিরাট গুরুত্বপূর্ণ, ওকে। তারপরে সিনেমার হলে সাধারণত যে প্রজেক্টর ব্যবহার করি সেটা উত্তর লেন্স ব্যবহার করা, যদিও আমি লিখে দিয়েছি, ওকে। তো এই জিনিসটা কিন্তু যদিও আমার ডিসকাশন পূর্বেই করেছি, তাই আর নতুন করে কিছু ডিসকাশন করলাম না, ওকে। তারপরে তড়িৎ প্রবাহ চ্যাপ্টার, এবার তড়িৎ প্রবাহ থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো দেখবো। দেখো এখান থেকে বেশি কিছু দেওয়া নেই, এই কটা তথ্যই পড়ে যাও, এর মধ্যেই তুমি পেয়ে যাবে, এই হাতে গুনে 4-5টা পয়েন্ট। দেখো প্রথমে বলেছি বিভব প্রভেদ বা বিভব প্রভেদের একক, এখানে ইউনিটগুলো সব থেকে বেশি আসে, এই তড়িৎ প্রবাহ চ্যাপ্টার থেকে এককগুলো বেশি আসে। যেমন বলবে তড়িৎ বিভবের একক কী, তুমি বলবে ভোল্ট, বা বিভব প্রভেদের একক কী, তুমি বলবে ভোল্ট। তারপরে তুমি বলবে স্যার তড়িৎ আধানের একক কী স্যার, তুমি বলবে স্যার তড়িৎ আধানের একক হচ্ছে স্যার কুলম্ব। তারপরে স্যার রোধের একক কী, স্যার রোধের একক তো আমরা জানি ওহম। তারপরে রোধাঙ্কের একক কী, স্যার রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি, যেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আর ওহম মিটার যেটা হচ্ছে স্যার এসআই পদ্ধতিতে, ওকে। তারপরে জলের আপেক্ষিক তাপ সব থেকে কিন্তু স্যার বেশি। তুমি দেখবে যে তুমি দুটো জিনিসকে তুমি ট্রাই করে নিতে পারো, তুমি দেখবে একদিকে দুধ গরম করছো, একদিকে জল গরম করছো, দেখবে দুধটা না তাড়াতাড়ি গরম হয়ে গেছে, যেই পরিমাণে মানে দুধটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে, কিন্তু জল গরম হতে অনেকটা সময় নেয়। তো জল যতটাই সময় নেয় গরম হতে, ততটাই সময় নেয় ঠান্ডা হতে। আবার দুধ দেখবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কিন্তু জল চট করে হতে চায় না। তো জলের আপেক্ষিক ঘনত্ব এটা বেশি বলে, তার জন্য আপেক্ষিক তাপটা বেশি, এর জন্যই। তারপরে এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক কী? এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল, ওকে। কি? বেকারেল। তারপরে হাইড্রোজেন বোমা, তারপরে হচ্ছে সৌর্য শক্তি, এগুলো সব হচ্ছে না নিউক্লিয় সংযোজনের উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে বলবে যে বলবে যে হাইড্রোজেন বোমা, বলবে এটি কী ধরনের মধ্যে পড়ে, বা হয়তো এখন এর প্রশ্নটা আমি বলতে পারছি না, তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হাইড্রোজেন বোমার উদাহরণ? তোমাকে অপশানে থাকবে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় আরও অনেক কিছু থাকতে পারবে, বা বোধ থাকতে পারে, উভয় থাকতে পারে, এরকম অপশান থাকতে পারে। তো তুমি মনে রাখবে হাইড্রোজেন বোমা এবং সূর্য শক্তি এগুলো হচ্ছে নিউক্লিয় বিভাজনের উদাহরণ। তারপরে স্যার এই চ্যাপ্টার না, এই যে টপিক তোমাদের তো ফিজিক্সের মানে কি বলবো, তোমাদের জিএস চ্যাপ্টার থেকে সব থেকে যদি বেশি প্রশ্ন আসে, তাহলে এখান থেকে আসবে। তুমি যে কোনো শিফটে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, তুমি যেই ডেটে পরীক্ষা দাও, তুমি এখান থেকে পরীক্ষায় এই আবিষ্কারক থেকে 100% তুমি একটা থেকে দুটো প্রশ্ন তুমি 100% পাবে, তুমি মিলিয়ে নিও। তো এই যে কটা আমি করাবো না এখন, তোমরা ভালো করে এই প্রত্যেকটা কে কী আবিষ্কার করেছে একবার দিমাগে ঢুকিয়ে নাও কিন্তু। যেমন ভরের অবিনাশিতা বা নিত্যতার সূত্র কে আবিষ্কার করেছিল? স্যার ল্যাভোইসিয়ে। তোমাকে প্রশ্ন দুরকমভাবে হবে, বলবে ল্যাভোইসিয়ে কী আবিষ্কার করেছিল, তুমি বলবে স্যার নিত্যতার সূত্র বা ভরের অবিনাশিতার সূত্র। বা প্রশ্ন এভাবে করবে, ভরের অবিনাশিতা বা নিত্যতার সূত্র কে আবিষ্কার করেন? তখন তোমার উত্তর হয়ে যাবে স্যার ল্যাভোইসিয়ে, ওকে। তারপরে স্থির তরল বা গ্যাসে পদার্থের ভাসনের সূত্র, এটা কে আবিষ্কার করেছিল? আর্কিমিডিস। অর্থাৎ ভাসন অর্থাৎ ভেসে থাকার সূত্র বললেই না এটা আর্কিমিডিসে চলে যাবে, ওকে। তারপরে তরল ও গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্র, এক্ষুনি বললাম যে মানে তরল এবং গ্যাসীয় পদার্থ, তার যে চাপের উপর যে সূত্রটা সেটা কিন্তু পাস্কেলের সূত্র। তারপরে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপক পরীক্ষা, বায়ুমণ্ডলীয়
বায়ুমণ্ডলীয় যে চাপের উপর যে পরীক্ষাটা সেটা করেছেন কে? টরিসেলি। একটু আগে আমি বলেছিলাম যে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, আর এটাই কিন্তু আবিষ্কার করেছিল কে? টরিসলি। তো মনে পারবে, সিম্পল কোশ্চেন, যে ব্যারোমিটার কে আবিষ্কার করে? টরিসলি। বা বায়ুমণ্ডলের চাপকে পরিমাপ করে? টরিসলি। তুমি এখান থেকে উত্তর কিন্তু দিয়ে দিতে পারবে। তারপরে দূরবীন কে আবিষ্কার করেছিল? দূরবীন আমাদের গ্যালিলিও আবিষ্কার করেছিল, তাই না? তারপরে হচ্ছে গ্যাসের আয়তন এবং চাপ পরিবর্তনের সূত্র। আচ্ছা, এখানে চাপটা কিন্তু পরিবর্তন হবে। তুমি বয়েলের সূত্রের ক্ষেত্রে কী পাবে? পরিবর্তন কথাটা পাবে। ওকে, আয়তন থাকবে আর চাপ থাকবে, যেখানে তুমি কী পাবে? গ্যাসটা কিন্তু আমার কী হবে? পরিবর্তন হবে। এই যে পরিবর্তনের সূত্র, এটা রবার্ট বয়েলের সূত্র। আবার গ্যাসের আয়তন এবং এটা উন্নত না, এটা উষ্ণতা। এখানে আয়তন এবং উষ্ণতা যখন পরিবর্তন হয় তখন সেটা আবার চার্লসের সূত্র। ওকে, তারপরে এক্স রশ্মি কে আবিষ্কার করে? রন্টজেন আবিষ্কার করে। বিরাট ইম্পর্টেন্ট, কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করে? ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে আমাদের যে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার সম্পর্ক কে আবিষ্কার করে? ওহম, তাই না? এটা তো আমাদের ওহম আবিষ্কার করে, কারণ পরিবাহীর তুমি একদিকে একটা ধরনের তার, তারের এই যে তার এর এর একদিকের এবং আরেক দিকের যে আমাদের দুই প্রান্তের যে বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রার যে সম্পর্কটা, সেটাই হচ্ছে আমার ওহম আবিষ্কার করেছে। ওকে, তারপরে অষ্টক সূত্র কে আবিষ্কার করেছে স্যার? নিউল্যান্ড। বিরাট গুরুত্বপূর্ণ, মানে সবকটাই গুরুত্বপূর্ণ। তোমরা পুরো মানে কী বলবো, পুরো সায়েন্স চ্যাপ্টার থেকে মানে সে হাজার হাজার সায়েন্টিস্টের নাম আছে, তার মধ্যে বেছে বেছে আমি ভরেছি। তার মানে তুমি ভেবে নাও যে আমি যা ভরেছি এগুলোর মধ্যে একটাও ছাড়া যাবে না, সব কটা তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, অষ্টক সূত্র আবিষ্কার করেছে নিউল্যান্ড। পর্যায় সারণী কে আবিষ্কার করেছে? মেন্ডেলি পর্যায় সারণী আবিষ্কার করেছে। ইলেকট্রন কণা কে আবিষ্কার করেছে? জে থমসন। প্রোটন কণা কে আবিষ্কার করেছে? রাদারফোর্ড। তারপরে নিউটন কণা কে আবিষ্কার করেছেন? চ্যাডউইক। এটা সূত্র বলেছিলাম না? বলেছিলাম, ভুলে গেছো? আরেকবার রিভিশন করে দিচ্ছি। হস্যই ট ইট প ডয়বেন রয়কার পরে বা পর রয়কার পরে, দেন নয় দীর্ঘি চয়কার নিচে। এই হস্যই দিয়ে কি? হস্যই দিয়ে হচ্ছে, এই হস্যই দিয়ে হচ্ছে ইলেকট্রন, হস্যই দিয়ে হচ্ছে ইলেকট্রন। আর ট দিয়ে হচ্ছে টমসম বা থমসম। ট দিয়ে কি? টমসম। অ্যাকচুয়ালি টমসমই বলে থাকি, বা অনেক সময় থমসনও বলে থাকি। তাহলে আমার দেখে নাও এখানটা ইলেকট্রনকে আবিষ্কার করেছে যে থমসন বা টমসম। তারপরে প দিয়ে হচ্ছে প্রোটন। প দিয়ে কি? প দিয়ে হচ্ছে প্রোটন। আর র দিয়ে দেখো, পরে র আছে না, র দিয়ে কি? রাদারফোর্ড। দেখো না, প্রোটন কণাকে আবিষ্কার করেছে রাদারফোর্ড। নিচে দিয়ে ন দিয়ে হচ্ছে নিউটন। নিউটনকে আবিষ্কার করেছে চ দিয়ে হচ্ছে চ্যাডউইক। চ দিয়ে কে? চ্যাডউইক। অনেক সময় এই চ্যাডউইকের নামের জায়গায় তোমরা স্যাড উইকও পাবে, শেয়ার উইকও পাবে। তো এগুলো গুলিয়ে ফেলবে না, তো ইট পরে নিচে, এইভাবে কিন্তু তুমি ইলেকট্রন প্রোটন নিউটন কণার আবিষ্কারদের নাম কিন্তু তুমি মনে রাখতে পারবে। তারপরে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, পরমাণুর যে সেন্ট্রাল পয়েন্টটা, পরমাণুর সেন্ট্রাল পয়েন্টটা বা নিউক্লিয়াসটা, সেটা কে আবিষ্কার করেছে? অবশ্যই রাদারফোর্ড আবিষ্কার করেছে। তারপরে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা, আলোর প্রতিসরণের প্রথম সূত্রটা পরীক্ষায় প্রশ্ন আসে না, দ্বিতীয়টা খুব আসে, যেটা স্নেলের সূত্র। স্নেল আবিষ্কার করেছিল আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা। ওকে, এটা একটু মনে রাখবে। তারপরে বৈদ্যুতিক মোটর বা তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে করেছে? মাইকেল ফ্যারাডে। বিরাট গুরুত্বপূর্ণ, আমাদের যে বৈদ্যুতিক মোটর বা তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, এটা কে আবিষ্কার করেছে? এটা আবিষ্কার করেছে মাইকেল ফ্যারাডে। ওকে, ভুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপেক্ষিকতাবাদ। আপেক্ষিকতাবাদ কে আবিষ্কার করেছে? আইনস্টাইন। মেবি এখানেই শেষ, এই 23টার মতন জানতে হবে, ঠিক আছে। আর আর নেই, ক্লাস শেষ হয়ে এসেছে, খুব কাছাকাছি সময় চলে এসেছি। একটু ধৈর্য ধরে দেখো, বুঝতে পারছি অনেকের বোরিং ফিল হতে পারো, কিন্তু বোরিং ফিল হওয়া যাবে না, সামনে পরীক্ষা পড়তে হবে। আমারও তো কষ্ট হচ্ছে ক্লাস করাতে, তবুও তো করাচ্ছি। তারপরে মহাকর্ষ সূত্র, একটু আগে বললাম মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করে? নিউটন। বা তোমাকে যদি বলে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র কে আবিষ্কার করে? সেটাও কিন্তু নিউটন, তাই না? তারপরে বোস সংখ্যায়ন তত্ত্ব কে আবিষ্কার করেন? সত্যেন্দ্রনাথ বসু। এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ তিনি, এগুলো হচ্ছে আমাদের ভারতীয়, ঠিক আছে। তো বোস সংখ্যায়ন তত্ত্ব কে আবিষ্কার করেন? সত্যেন্দ্রনাথ বসু। ওকে, তারপরে দেখো যে এই যে ক্যাসকেড তত্ত্ব, এই যে ক্যাসকেড তত্ত্ব না, এটা খুব গুরুত্বপূর্ণ। ক্যাসকেড তত্ত্ব আবিষ্কার করেছিল হোমি জাহাঙ্গীর ভাবা। ডাইরেক্ট মুখস্থ করো, ডাইরেক্ট, যে ক্যাসকেড তত্ত্ব কে আবিষ্কার করে? হোমি জাহাঙ্গীর ভাবা। তারপরে থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন, এটা 29 তয়কার হতো। থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন আবিষ্কার করেছিল মেঘনাথ সাহা। তোমরা প্রত্যেকেই মেঘনাথ সাহার নাম পড়েছো, তোমরা যারা ক্লাস 9-এর বা 8-এর স্টুডেন্ট ছিল, মেঘনাথ সাহাকে অবশ্যই তোমরা চিনবে।
তো তিনি আবিষ্কার করেছেন থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন। ওকে, তো এগুলো ডিটেলস আমি বলছি না। এখন আপেক্ষিকতা কী জিনিস, বিদ্যুতিক মোটর কীভাবে আবিষ্কার করলো, বা মহাকর্ষ সূত্র কী, তাহলে ক্লাস আমি আর শেষ করতে পারবো না, অনেকটা লম্বা টেনে যাবে, মানে অনেকটা লম্বা হয়ে যাবে। সুতরাং আমি আর অত কিছু বলছি না, জাস্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই বলছি। আচ্ছা, আরেকটা পেজ রয়েছে, তো এখানে শেষ আশা করছি। দেখে নাও, এই কটা টার্ম পড়ে নাও, এবং প্রত্যেকটা এই যে টার্মগুলো কি গুরুত্বপূর্ণ তোমরা একবার দেখলে বুঝতে পারবে। দেখো আমি বলছি, শব্দগুলো পড়ছি, শোনো। যে দেখো, মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেছিল? প্রফুল্লচন্দ্র রায়। কী কারণে গুরুত্বপূর্ণ প্রশ্নটা জানো? কারণ তিনি একজন আমাদের বাঙালি এবং ভারতীয়, এই কারণে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যে মার্কিউরিয়াস নাইট্রাইট কে আবিষ্কার করেছিল? প্রফুল্লচন্দ্র রায়। তারপরে তড়িৎ চুম্বকত্ব কে আবিষ্কার করেছিল? তড়িৎ চুম্বকত্ব আবিষ্কার করেছিল অ্যাম্পিয়ার। ওকে, স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেছিল জেমস ওয়াট, আবিষ্কার করেছিল স্টিম ইঞ্জিন। বিদ্যুতিক বাতিকে আবিষ্কার করে, বিদ্যুতিক বাতি বা বৈদ্যুতিক বাতিকে আবিষ্কার করে থমাস এডিসন। ওকে, তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করে হেনরি বেকারেল। তারপরে টেলিভিশনকে আবিষ্কার করেন বেয়ার্ড। ওকে, বেয়ার্ড। তারপরে যে টেলিফোনকে আবিষ্কার করেন গ্রাহাম বেল। তারপরে পরমাণু বোমাকে আবিষ্কার করেন ওপেন হাইমার। প্রত্যেকেই জানো যে আমাদের জাপানে কিন্তু প্রথম পরমাণু বোমা আমাদের নিক্ষেপ করা হয়েছিল, তাই না? জাপানে হচ্ছে প্রথম পরমাণু বোমা ফেলেছিল। কে ফেলেছিল? আমেরিকা ফেলেছিল। তো সেই টাইমে আমাদের, সেই সময় জাপানের শাসন কে করছিল? হিটলার। তো হিটলারকে টার্গেট করে আমেরিকা কিন্তু তখন জাপানের বিরুদ্ধে একটা না, পরপর দুখানা কিন্তু পরমাণু বোমা ফেলেছিল। এবং এতটাই ডেঞ্জার পরমাণু বোমা, একবার যেখানে পড়বে মানে কিচ্ছু পাওয়া যাবে না, এমন একটা বোম যে তোমার হাড়ও খুঁজে পাওয়া যাবে না, হাড়টাও একবারে পুরো ছাই হয়ে বাতাসের মধ্যে মিশে উড়ে যাবে। মানে বুঝতে পেরেছ? একটা পরমাণু যদি বোমা ফেলে, আমাদের পশ্চিমবঙ্গের মতন, কি বলবো, আমাদের পশ্চিমবঙ্গ তো মানে আশেপাশে যতজন থাকবে, যদি আমি ওটা কথাই বলছি জাস্ট বোঝানোর সাপেক্ষে, সাপোজ ধরে নাও এটা ইন্ডিয়া, সাপোজ ধরে নাও এই জায়গাটা ইন্ডিয়া, তো এই জায়গায় ধরে নাও কোনো পরমাণু বোম ফেললাম। তো দেখো, এই যে পরমাণু যে বোম ফেললাম, ও যে নিজের রেঞ্জ যা এরিয়া, সেই এরিয়াকে তো পুরো ছাই করে দিবে পুড়িয়ে। তাছাড়াও এরিয়ার বাইরে যারাও থাকবে, তারা কি হয়ে যাবে সব জানো? তারাও দেখবে হালকা হালকা, যেমন সেই হয়ে গেলে না, দেখবে আমাদের ফোসকা পড়ে যায় শরীরে, গরমে গরমে ফোসকা পড়ে যায়, সেরকম হয়ে যাবে। এবং তারও দূরে দূরে যারা রয়েছে না, তাদের কি হয়ে যাবে? দেখবে সেখানকার মাটিগুলো, তারপরে জমি, জল টল সব দূষিত হয়ে যাবে। এবং পরবর্তী যে প্রজন্মগুলো যেগুলো আসবে, ছেলে ফেলে আসবে, তারা সব বিকলাঙ্গ হবে, হাড় ব্যাকা, হাত ব্যাকা, মুখ ব্যাকা, হ্যাঁ, সঠিকভাবে বলতে না পারা, উঠতে না পারা, খেতে না পারা, বিকলাঙ্গ হয়ে যাবে। ওকে, তো সুতরাং পরমাণু বোমা খুব খারাপ জিনিস। তো দেশের যুদ্ধের মধ্যে পরমাণু বোমা আমরা উচ্চারণ করে থাকি, তো এটা সত্যিই খুব খারাপ জিনিস, তো এগুলো আমরা উচ্চারণ করবো না। ওকে, তো যাই হোক স্যার, দেখা যাক আর কি কোনো টপিক আছে কি দেখিলি। ঠিক আছে স্যার, এখানেই শেষ হচ্ছে ক্লাসটা। তো টেলিগ্রামে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, তো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো, ঠিক পেয়ে যাবে। জয় হিন্দ, সরস্বতী থেকো, ভালো থেকো।